আমরা আজকে দেখবো সিঙ্গেল ফেজ এসি সার্কিটের থেভেনিন থিওরেম, মেবি লাস্ট পার্ট। দেখি এখানে বের করতে বলছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য জেড এর মান কত হবে। আমাদের ছিল এরকম ফর পি ম্যাক্স জেড এল ইকুয়াল টু জেড টিএইচ কনজুগেট। তার মধ্যে কোন জেড টিএইচ বের করতে বলবো না, জেড টিএইচ বের করার জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করে দিব। টার্ন অফ মানে এর সোর্সটা ওপেন, কারেন্ট সোর্স, এবং টার্মিনালের মাঝে কিছু রাখা যাবে না। জি স্যার। এই জায়গাটা ওপেন থাকবে। তখন আমরা টার্মিনাল নেব এইখানে। আলটিমেটলি হচ্ছে 5 প্যারালাল 8 মাইনাস J4 প্লাস J10 কত নাম্বার স্যার? 72 এর 2 415 প্লাস J17317। এটা আমাদের আসছে ZTH। আমরা P max জন্য যদি করতে চাই, ফর P max ZL equal to ZTH কনজুগেট। কনজুগেট মানে শুধুমাত্র এটা আমাদের তখন নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। সিম্পল ম্যাথ। আমরা গতদিন এটা নিয়ে লং ডিসকাশন হয়েছে অনেকক্ষণ। আচ্ছা, এবং ভিটিএস করার জন্য ভিটিএস আমি করে দিব না, নিউজ দিয়ে দিব, বাসা আপনারা ট্রাই করবেন। ডিসি সার্কিট হলে ভিটিএস করার কোনো প্রবলেম ছিল না। এসি সার্কিট বলে আমি এখানে একটা সোর্স ট্রান্সফরমেশন করব। সোর্স ট্রান্সফরমেশন করলে এই সোর্সটা চলে আসবে প্যারালালি কাদের সাথে, এই দুইটার সাথে। এরা সিরিজে আছে। আলটিমেটলি আমি এই দুটো না লিখে একটা লিখতে পারি। দেখি এটাকে একটা লিখি, এটা হবে 8 মাইনাস J4। তখন এখানে আর ক্যাপাসিটর রাখা যাবে না, ইম্পিডেন্স সাইন দিতে হবে। এখন যদি আমি ট্রান্সফরমেশন করি, এই যে এই সোর্সটা চলে আসবে সিরিজে স্যার। সিরিজে। আমি একেবারে এইখানে দিয়ে দিব। এদিকে ছিল ডিরেকশনটা নেগেটিভ থেকে পজিটিভ। 2 ইনটু 8 মাইনাস J4 হয়ে যাবে ভোল্টেজ সোর্স। হ্যাঁ, জি স্যার। ভোল্টেজ সোর্স যখন হলো, এখন আমাদের ভিটিএস করার জন্য এই টার্মিনালটা ওপেন। তাহলে তো আমরা ভিটিএস এখানেই পাচ্ছি স্যার। হ্যাঁ, এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার করে দিব। হ্যাঁ, জি স্যার। আশা করি সবাই পারবেন। 5 নিচে আর উপরে আর নিচে সবগুলো যোগফল ইনটু এই সোর্স ইনটু সোর্স। তারপর আমরা পি ম্যাক্স পাওয়ার জন্য পি ম্যাক্স ইকুয়াল টু মডুলাস ভিটিএইচ স্কয়ার ভাগ 8 RTH। এখানে আমরা টাইম ওয়েস্ট না করি, পরের ম্যাথটা আমাদের একটু ডিফারেন্ট আছে। আমি বলছিলাম ডিসি তে একটা অপশন ছিল পি ম্যাক্স ইকুয়াল টু ভিটিএইচ স্কয়ার ভাগ 4 RTH। এসিতে প্রথমে আমাদের খেয়াল করতে হবে এই যে লোডটা, এখানে এই লোডটা কি রেজিস্ট্যান্স আছে, কি আছে, এটা কি টাইপের লোড? রেজিস্ট্যান্স। তার মানে শুধুমাত্র লোডের শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে। যদি রেজিস্ট্যান্স থাকে আমাদের কনসেপ্টটা একটু চেঞ্জ হবে, পুরোপুরি না। ফর পি ম্যাক্স আরএল এর মান হবে মডুলাস ZTH। মুখস্থ, এটা কন্ডিশনটা মুখস্থ। যদি আরএল থাকে, লোডে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে, আরএল ইকুয়াল টু মডুলাস ZTH। এটা একটু আবার বলবেন, মানে কোন কন্ডিশনটা হলো, যদি আগের অঙ্কে এখানে ছিল দেখেন জেড ছিল প্রতিটা অঙ্কে। হ্যাঁ, এই যে এখানে যদি আমি দেখি সবগুলোতে জেড ছিল, এখানে জেড এর লেখা ছিল, তাই না? জি, ওটা ছিল ইম্পিডেন্স। এখন এই অঙ্কে আমরা যদি দেখি, এখানে লোডে আছে রেজিস্ট্যান্স, নট ইম্পিডেন্স। তখন বের করতে বলছি কি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আরএল দ্যাট উইল অ্যাবজর্ব ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার জন্য এই আরএল এর মান কত? ম্যাক্সিমাম পাওয়ার জন্য আরএল হবে মডুলাস ZTH।
তার মানে আমাদের জেডটি স্কোয়ার লাগবে, তারপর তার মডুলাস, এবং পি ম্যাক্স হবে পি ম্যাক্স ইকুয়াল টু হাফ ইন্টু মডুলাস আই স্কোয়ার। আর আই কি এটা আমি এখন ব্যাখ্যা করবো না, একটু পরে যখন বের করি তখন ব্যাখ্যা করবো। ফর্মুলা লিখে রাখেন, পি ম্যাক্স ইকুয়াল টু হাফ মড আই স্কোয়ার আর। আইটা এখন আমরা ডেফিনিশন দিচ্ছি না, হোয়াট ইজ আই। আই কে যদি তবু আমি বলে দিই এখান থেকে, এর মাঝে যে কারেন্টটা এটা হবে আই। বুঝবো আমি এটুকু লিখে রাখছেন? এটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে আমাদের, এবং আমাদের ফর্মুলা শেখার সময় মোটামুটি শেষ হয়ে আসতেছে। খুব বেশি শিখবো না, ইলেকট্রনিক্সে খুব কম সব ফর্মুলা শিখবো, অনেক কম। যখন আমরা আরটিএইচ করব তখন একটু ওপেন করে দিয়ে এখানে আমরা টার্মিনাল বিবেচনা করব। এই তো আমাদের লাগবে ZTH, আমি RTH বলছিলাম ভুলে। ZTH ইকুয়াল টু 40 মাইনাস J30 প্যারালাল 40 মাইনাস J30 প্যারালাল J20 20। দেখি এটা আমাদের কত হচ্ছে। শীট কমপ্লেক্স মনে নাই। 40 মাইনাস 30i প্লাস 20i ইনভার্স। এটাকে আমি রেক্টেঙ্গুলার লিখতে পারি, পোলার রাখতে পারি, তবে আমি জানি এটাকে পোলার লেখা লাগবে, কারণ আমি জানি RL ইকুয়াল টু মড ZTH। আমি পোলার লিখে দিলাম ডাইরেক্ট, রেক্টেঙ্গুলার লিখলে ভুল হবে তা না, তাই পোলার করা লাগবে, দুটাতেই করা লাগবে তখন। এটা আমাদের আসছে। জি স্যার। তার মানে ফর P max RL equal to modulus ZTH, that means modulus বলতে হতো ম্যাগনিটিউড 24.25 ওহম। এটা আমরা RL এর মান পেলাম, আর ZTH পেলাম এই পুরোটা। কোনো কনফিউশন আছে কারো? কোনো কনফিউশন নেই। তারপর দেখি আমরা যখন VTH করতে যাব, VTH করার জন্য আমাদের জাস্ট এই টার্মিনালটা ওপেন, আর কোনো চেঞ্জ নেই। এইখানে আমাদের VTH, তো VTH তো সিম্পলি দেখা যাচ্ছে, ভোল্টেজ ডিভাইডার করে দিলে হয়ে যাচ্ছে। ডিভাইড করে পাচ্ছি স্যার। J20 নিচে এই তিনটা যোগফল, হ্যাঁ জি একেবারে স্যার। যোগ করে দেবেন ইনটু এই এখানে সোর্স মাইনাস প্লাস এখানে সোর্স 150 এর অ্যাঙ্গেল 30, দেখি কত আসে। 20 আমি লিখলাম না, আশা করি বুঝতে পারবেন সবাই। 20i 150 এর অ্যাঙ্গেল মাইনাস প্লাস 30, বিটি পাচ্ছি একেবারে 72.76 অ্যাঙ্গেল 134 ডিগ্রি। ওকে, এটা আমাদের থাকে। ZTH পেলাম, আমরা VTH পেলাম, আমাদের বের করতে হবে আলটিমেটলি P max, এবং P max এর জন্য RL এর ভ্যালু কত, RL এর ভ্যালু কত আমরা পেয়ে গেছি, একটু আগে আমরা লিখলাম 24.25। P max টা আমি কোথায় কি বলছিলাম, P max হাফ I স্কয়ার আর। হোয়াট ইজ I? I হলো এর মাঝে কারেন্ট। আমরা থেভেনিন করলাম এইটুকুর মাঝে, এই পার্টটুকুকে আমি রিপ্লেস করতে পারি VTH দিয়ে এবং ZTH দিয়ে, নট RTH, VTH এবং ZTH দিয়ে। এটা ছিল আমাদের টার্মিনাল,
এর মাঝে আমাদের রয়ে গেছে আরএল। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আরএল? আরএল ইকুয়াল টু Modulus of ZTS. 24.25, RL equal to 24.25 ওহম। এটা গেল। এবং ZTH equal to আমাদের কত ছিল? ZTH সম্ভবত ছিল, দেখি আমি, 24.25 অ্যাঙ্গেল 67.2 ডিগ্রি। এই তো BTH এর কিছু একটা পাইলাম, মাত্র যেটা পাইলাম এটাই লিখে দিব। হ্যাঁ, লিখলাম না। এখন আই, যে দেখেন এটাই ছিল আমাদের আই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই? I equal to BTH by ZTH plus RL. ZTH plus RL 24.25। এটাকে আমি একেবারে পোলার ফরম্যাটে লিখবো। কারেন্ট ভোল্টেজকে পোলার ফরম্যাটে লেখাই ভালো। আচ্ছা, এক মিনিট। BTH কত আসছে তো বলে গেলাম, এখন আমার লিখে রাখি নাই। আচ্ছা, আসবে V by 24.25। হ্যাঁ, আসছে এটা আমাদের। আই করলে এটা আসবে 100.4 ডিগ্রি। আমরা যদি এটা পাই, এখন পি ম্যাক্স আমি মুছে দিব বাকিটা। কনফিউশন আছে কোনো? Yes, sir. পি ম্যাক্স করার জন্য পি ম্যাক্স ইকুয়াল টু, আমি ফর্মুলা লিখছিলাম হাফ ইনটু মডুলাস আই স্কয়ার আর বা আরএল যাই বলি। হাফ মড আই মানে 1.8 স্কয়ার, আরএল মানে 24.25। পাওয়ার সবগুলো এসআই ইউনিটে পাঠাইছি, ওয়াটে আসবে। এটা করলে আসতেছে 0.5 ইনটু 1.8 স্কয়ার ইনটু 24.25। কিন্তু আনসারটা কেন ম্যাচ করলো না? হাফ আই স্কয়ার। ও হ্যাঁ, ঠিক আছে, আমি 0.2 লিখে দিই। 39.285 ওয়াট। কোন ধরনের কনফিউশন? স্যার, এই সূত্রগুলো আমরা কোন সময় ইউজ করব, মানে ম্যাক্সিমাম পাওয়ারের কোন সময় ইউজ করব স্যার? যখন জি স্যার। এখানে ZL থাকবে। আমি দুইটা ম্যাথ একটু আলাদা করে দেখাচ্ছি। আরএল থাকবে স্যার, আরএল। জি স্যার, একটু ডিফারেন্সটা একটু দেখতে চাই। এই যে এই জন্য দুইটা ম্যাথ পাশাপাশি রাখা হয়েছে। যখন আমাদের এখানে ZL থাকবে, জি স্যার। একটা পেজে নাই, দুটা পেজে দেখা লাগবে। এখানে যখন আমাদের ZL থাকবে, ইম্পিডেন্স থাকবে, তখন আমরা P max ইউজ করব। তখন এটা ZL equal to for P max, ZL equal to ZTH কনজুগেট এবং P max equal to মডুলাস VTH স্কয়ার ভাগ 8 RTH। কন্ডিশন হলো যখন এখানে ZL থাকবে এবং লোডে যদি ইম্পিডেন্স না থাকে, শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে, RL থাকে, তখন আমরা for P max RL equal to মডুলাস ZTH এবং P max equal to হাফ মড I স্কয়ার RL। এই দুটো ফর্মুলা, এটুকু ডিফারেন্স। হ্যাঁ, জি স্যার। খেয়াল রাখতে হবে, প্রথমেই আমাদের মার্ক করতে হবে লোডে কি আছে, ইম্পিডেন্স নাকি রেজিস্ট্যান্স। এটা আমি করে দিব না, একটু হিন্টস দিয়ে দিব। যখন আমি আরটিএস এর মান বের ZTH করব, RTH না, RL এর মান করার জন্য আমাদের ZTH করা লাগবে। RL ইকুয়াল টু কি ফর P max? RL ইকুয়াল টু ZTH মড। আমরা ZTH করার সময় আমরা এটা বাদ দিয়ে এখানে টার্মিনাল ধরবো। হ্যাঁ, এটা বাদ দিয়ে টার্মিনাল ধরবো, এটা শর্ট করে দিব। আলটিমেটলি এই তিনটাই প্যারালাল। কারো কনফিউশন? বাসায় ট্রাই করবেন, আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই দুইটার সাথে এটা প্যারালাল, আমার তিনটাই প্যারালাল। ZTH হবে এটা 90। কত নাম্বার? আমাদের একটু নাম্বার আগের ম্যাথটা খেয়াল করা লাগবে।
এটা তারই পার্ট। আগেরটা ছিল 73, এটা 73 এর 2। আচ্ছা। কারণ আমার হাতে হার্ড কপি নাই, মানে দেখতে গেলে বারবার ব্যাক যাইতে হয়। তাহলে কারো কাছে কি হার্ড কপি আছে? নাই মনে হচ্ছে। না স্যার। তাদের হার্ড কপি রাখার সুযোগ আছে, আমার বাসায় প্রিন্টার নেই, থাকলে আমার থাকতো। আর আমি হার্ড কপি রাখি না বেসিক্যালি, একবার প্রিন্ট করতে পারি, কিন্তু শীটগুলো মাঝে মাঝে একটু চেঞ্জ হয়, আপডেট হয়। হ্যাঁ, নাম্বারটা তখন এক্স্যাক্টলি থাকে না। আচ্ছা ঠিক আছে, এটা করলে যা আসবে তাই। বিটিএস করার জন্য আমরা কি করব? বিটিএস করার জন্য এখানে জাস্ট ওপেন। বিটিএসটা অনেকে এখানে ভুল করতে পারেন, এটা কোয়েশ্চেন রাইজ হতে পারে, দেখি বাসায় প্র্যাকটিস করেন, তারপর কোয়েশ্চেন রাইজ হলে আনসার দিব। আগে আমি বলবো না। বিটিএস ইকুয়াল টু হবে 90 প্যারালাল মাইনাস J30, নিচে 90 প্যারালাল মাইনাস J30, এর সাথে সিরিজ হবে 80 80 plus 60 J। উপরে গুণ হবে ভোল্টেজ সোর্সটা 120 অ্যাঙ্গেল 60। বিটিএস চলে আসবে, জেডটিএস চলে আসবে, আমরা পিম্যাক্স বের করতে পারবো এক্স্যাক্টলি আগের নিয়মে, শুধু ভ্যালুগুলো ডিফারেন্ট। স্যার একটা বিষয় স্যার, হ্যাঁ অবশ্যই, স্যার আগের ম্যাথটায় তো আমাদের আরএল ছিল, তো আমরা তো ওই যে এখানে আরএল ছিল। জি স্যার, মানে Same. আমরা তো হাফের সূত্রটা বসাইছিলাম, এটাও কি স্যার সেম হ্যাঁ, ভাবেই করে দেবো? পিম্যাক্স পাওয়ার জন্য কারেন্ট বের করব, হাফ আই স্কয়ার আরএল। সেম ভ্যালুগুলো সেম, হোমওয়ার্ক এটা আর বলা যাবে না। ওকে, আমাদের অঙ্কগুলো একটু ডিফারেন্ট চলে আসবে এখন। যে কোনো একটা গ্রাফ দেওয়া থাকে, এই গ্রাফ থেকে আমাদের আরএমএস ভ্যালু বের করতে হয় অথবা পাওয়ার বের করতে হয়। এখানে দুইটাই চাইছে, আলটিমেটলি এটা চাই। পাওয়ার বের করতে গেলে আমাদের আরএমএস ভ্যালু লাগবেই। গ্রাফ থেকে যদি আমরা করতে চাই, এখানে সামনে যে কয়েকটা ম্যাথ আছে, হ্যাঁ 76 পর্যন্ত, 76 আর 6-7টা ম্যাথ আছে, সবগুলোর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো। কোনো গ্রাফ থেকে যদি আরএমএস ভ্যালু বের করতে চাই, আমরা একটা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, তো দেখতে হবে। আর যারা আমরা ইন্টারমিডিয়েটে সরল রেখার সমীকরণ পড়ছি, একটু আমাদের কাজে লাগবে। যাদের বাসায় বই আছে, বলে গেলে একটু সরল রেখাটা দেখে নেবেন। আমি তাও মোটামুটি দেখাই দিব, কিন্তু কেউ যদি সরল রেখাতে খুব বেশি ঝামেলা থাকে, জীবনে করেন না এরকম বলেন যে ভার্সিটিতে করি নাই, তাহলে তার জন্য এই অঙ্কগুলো বাদ দিতে হবে। কারেন্ট বা ভোল্টেজ যাই থাকুক, এই যে এই অক্ষে যা থাকবে, এটাকে আমি তাহলে বলতে পারি ওয়াই, মানে ওয়াই অক্ষে যা থাকবে, ওয়াই আরএমএস স্কয়ার ইকুয়াল টু 1/t। টি মানে টাইম পিরিয়ড, ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার টি ডিটি। এক্স মানে এক্স অক্ষে যা থাকবে, ডিএক্স, ডিটি না তো ডিএক্স। এক্স যদি টি দিয়ে রিপ্লেস করে দেখেন, এখানে কি ছিল? ওয়াই অক্ষে বরাবর কারেন্ট ছিল, তাই না? জি। আরএমএস স্কয়ার ইকুয়াল টু 1/t, এখানে এক্স অক্ষ বরাবর ছিল টি, ডিটি। হ্যাঁ, এখানে এটা হবে। যদি ভোল্টেজ থাকতো এখানে, তাহলে ভোল্টেজ লিখতাম, এখানে ভি লিখতাম। ওকে, ফর্মুলাটা লিখে রাখতে হবে, এই বেসিক ফর্মুলাটা লিখে রাখেন। এর ফর্মুলাটা একটু এটা ফর্মুলা, হ্যাঁ যেটা নিচেরটা, একটা যেটা রেড কালার সেটা দিয়ে লাগবে না আমাদের, এটা আমাদের মেইন ফর্মুলা। ওটা কারেন্ট ভোল্টেজ যাই থাকে, এক্স এর জায়গায় আমি এখানে কারেন্ট ছিল, এই যে কারেন্ট বসাই দিছি, ওয়াই এর জায়গায় কারেন্ট, এক্স এর জায়গায় টাইম। ফর্মুলাটা কি লিখে রাখছেন? জি স্যার। আচ্ছা, দেখা হইলে প্রথমে এইখানে আমাদের সবার প্রথমে বের করতে হবে টাইম পিরিয়ড কত। টাইম পিরিয়ড বাংলা হলো পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? একটা সাইকেল যেখান থেকে রিপিট হওয়া শুরু করে, সেখানে আমরা ধরি পর্যায়কাল। মানে এটা রিপিটিং সাইকেল, বারবার চলতেইছে। রিপিট হচ্ছে কোত্থেকে? এই যে দেখেন এইখান থেকে, এরপর থেকে, 4 থেকে, 0 থেকে 2 পর্যন্ত একটা সরল রেখা বরাবর এইভাবে গেছে, আবার 2 থেকে 4 পর্যন্ত স্ট্রেট গেছে, তারপরে সে রিপিট হওয়া শুরু করছে। সবার প্রথমে আমরা লিখে নিব টাইম পিরিয়ড টি, টাইম পিরিয়ড ইকুয়াল টু হোয়াট? 4 সেকেন্ড। ঠিক আছে, কোনো কনফিউশন এটুকে? জি। না। স্যার পুরো একটা সাইকেলের টাইম পিরিয়ড ধরছি আমরা। হ্যাঁ, পুরো একটা সাইকেলের।
এই যে এটা আমাদের ফুল সাইকেল। জি স্যার। টাইম পিরিয়ড পাইলাম আমি 4। এখানে যে y অক্ষ বরাবর আছে কারেন্ট, কারেন্টের মানটা দুই ভাবে চেঞ্জ হয়েছে। 0 থেকে 2 পর্যন্ত, এই যে আমি যদি বলি 0 থেকে 2 পর্যন্ত, এই পর্যন্ত চেঞ্জ হয়েছে এই রেখা বরাবর। আবার যখন 2 থেকে 4 তখন স্ট্রেট, কোনো চেঞ্জ নাই। কথাটা যদি আমি ব্যাখ্যা করি, দেখেন যখন টাইমের মান একটু বেশি এইখানে, এই যে এইখানে, তখন কারেন্টের মান কত এখানে -10। যখন কারেন্টের মান 3, টাইমের মান 3, সরি, যখন টাইমের মান 3 তখন কারেন্টের মান কত, তাও -10। -10। 3.99 তখনও -10। তার মানে এইখানে তার চেঞ্জ নাই, স্ট্রেট 2 থেকে 4 পর্যন্ত চেঞ্জ আছে। কোথায়? প্রথমটাতে, 0 থেকে 2 পর্যন্ত স্যার। এইখানে চেঞ্জ আছে। চেঞ্জটা কি? চেঞ্জ বলতে আমি বোঝাচ্ছি, দেখেন যখন টাইম 0 কারেন্টও 0, যখন টাইম একটু বাড়লো মানে এদিকে চলে আসছে, সাপোজ 0.5, তখন কারেন্ট একটু বাড়ছে y অক্ষ বরাবর। টাইম যখন 1 কারেন্টও তখন বাড়ছে। টাইম যখন 2 কারেন্ট তখন 10। তার মানে সে কি লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে এই সরল রেখা বরাবর। এই সরল রেখার যে সমীকরণ, সেটাই হবে এই কারেন্টের সমীকরণ। 0 থেকে 2 পর্যন্ত। কারো কনফিউশন থাকলে বলতে হবে। কনফিউশন নেই? আমি এখানে শর্টকাটে একটু বলে দিব। লং ডিসকাশন সরল রেখা চ্যাপ্টার, ইন্টারমিডিয়েটের বই, চ্যাপ্টার 3.1 থেকে 3.7, এত দূর যাওয়ার দরকার নাই। 3.1 থেকে 3.5 পর্যন্ত করলে যথেষ্ট হবে, অথবা 3.5। এখানে বিন্দুটা 0 0, এটা 2 10। এই দুই বিন্দুর আমি সরল রেখার সমীকরণ y = mx + c। যেহেতু এটা মূল বিন্দুকে আমি 0 0, শুধু y = mx। m মানে ঢাল, del y বাই del x। y অক্ষ বরাবর আছে কি it, del y মানে 10 - 0, del x মানে 2 - 0, x অক্ষ বরাবর t। আলটিমেটলি পাচ্ছি এখানে আমরা 5t। কারো কোনো কনফিউশন থাকলেও সরল রেখা রাখতে হবে এখানে, স্যার আমাকে আর বেশি বলা যাবে না। হ্যাঁ হ্যালো হ্যাঁ, কোয়েশ্চন। স্যার, একটা ওই যে ফার্স্টে যে লাইনটা লিখেন আপনি 10 - 0, ওইটা একটু লিখে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সেটা ছিল আমাদের m। m মানে হ্যাঁ কি? ঢাল, স্লোপ। হ্যাঁ, স্লোপটা। del y বাই del x। del হ্যাঁ, y মানে কি? 10 - 0, আর del x মানে 2 - 0। 2 - 0। আচ্ছা ওকে? যদি কারো আরো কোনো কোয়েশ্চন থাকে এর থেকে বেশি, সরল রেখাটা পড়তে হবে, সকল কোয়েশ্চন দূর হয়ে যাবে। এখানে আমাদের বেরিয়েছে শুধুমাত্র এইটুকু, 0 থেকে 2 পর্যন্ত। আরেকটা এইভাবে বের করার দরকার নেই, এইটুকু, এটা তো স্ট্রেট। আইটির মান এটা কতটুকু, যখন 0 থেকে বড়, 2 এর থেকে ছোট। আবার যখন 2 থেকে 4 তখন স্ট্রেট -10, তখন টাইম ডিপেন্ডেন্ট না, ফিক্সড ভ্যালু। 2 থেকে 4 এইটুক লেখা। কারো কোনো প্রশ্ন? এখানে আর রিপিট কোশ্চেন দিব না। এটা স্যার দ্বিতীয়টাই কি লিখলাম স্যার? মানে দ্বিতীয়টা এই যে -10 আইটি। না, জি স্যার, আইটিটা পুরোটাই স্যার একবার একটু বলুন। 2 থেকে 4 পর্যন্ত সে স্ট্রেট 10। জি স্যার। কারো কোনো স্যার, কোশ্চেন? হ্যাঁ এখানে তো হচ্ছে গিয়ে আমাদের মানে কার্ভটা হচ্ছে একই, এই কি বলে, রিপিট হচ্ছে বারবার। মানে প্রথমটাতে সরল রেখা, তারপর 2 থেকে 4, তারপর 6 থেকে 8 হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট থাকছে 10। এই জন্য হচ্ছে আমাদের দুইটা ভ্যালু থাকতেছে। বাট এরকম যদি না হয়, অন্যরকম হয়, তখন তো আবার মানে ইকুয়েশনটা ডিফারেন্ট আমরা, হবে। হ্যাঁ ইকুয়েশনটা অবশ্যই ডিফারেন্ট হবে। আমরা এক সাইকেল পর্যন্ত প্রতিটা ইকুয়েশন লিখবো। হ্যাঁ যদি এখানে এরকম হতো যে মানে আচ্ছা, 8 আমি থেকে বলি, 10 এ এটা আমি অন্যরকম দেখি ইয়া না, থাকতো, সামনে তাহলে এই যে দেখেন সামনে অঙ্কগুলো আসতেছে। এইখানে যদি আমি লাস্ট অঙ্ক, এই যে এটাতে যাই, হ্যাঁ এটাতে গেলে আমি বলতে পারি এই পর্যন্ত একটা ইকুয়েশন, হ্যাঁ, তারপরে আরো আবার একটা 1 ইকুয়েশন, to তারপরেরটা 2 আবার থেকে 0। 0। এরপরে আর নিব না, কেন? এক সাইকেল শেষ, এক সাইকেল কমপ্লিট করতে হবে। ও আচ্ছা, তার মানে একটা সাইকেল নিলেই হবে। হ্যাঁ একটা সাইকেল, কারণ আমার তো রিপিট, যাই করে তাই তো রিপিট হচ্ছে। তার মানে প্রতিটা সাইকেলের হচ্ছে গিয়ে একইভাবে রিপিট হবে, ডিফারেন্ট হ্যাঁ, হবে না। না প্রতিটা সাইকেল একইভাবে রিপিট হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে লেস দেন ইকুয়াল হবে না? না, লেস দেন হবে, নট লেস দেন ইকুয়াল।
ওইটা আমাদের ম্যাথের ডিসকাশন, মানে সার্কিটের না, এত কিছু আমরা লাগবেও না। হ্যাঁ, যদি লাগতো আমি ডিসকাশন করতাম কেন লেস দেন কেন ইকুয়াল না, এটা ওই যে গ্রাফ টাফের ব্যাপার। ক্লাস 10 থেকে আমরা গ্রাফ করতেছি, অনেকে কিছু কিছু কনফিউশন হয়ে গেছে, দরকার নয়, কনফিউশন থাকলেও সমস্যা না, আমাদের লাগবেই না। আচ্ছা, আমাদের ফর্মুলা ছিল ওয়াই স্কোয়ার টি, ওয়াই আর এম এস স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর কি আছে এখানে, আই ইকুয়াল টু 1/t। এক্স অক্ষ বরাবর কি ছিল, আমি যদি মেইন ফর্মুলাটা লিখি, ওয়াই আর এম এস স্কোয়ার ইকুয়াল টু 1/t এক্স স্কোয়ার টি ডিটি ডিএক্স। কম্পেয়ার করে দেখেন, ওয়াই অক্ষ বরাবর আছে আই এবং এক্স অক্ষ বরাবর আছে টি। ও সরি, ভুল লিখলাম তো, ফর্মুলাটা একটু ভুল হয়েছে। ওকে, এটা তো ওয়াই হবে, ওয়াই স্কোয়ার ডিএক্স। ফর্মুলাটা একটু কারেকশন দেখেন, আগে ফর্মুলাটা একটু ভুল হয়েছে। এই যে এটা হবে তো, কিন্তু বলেন না তখন আই মানে তো ওয়াই। আমি একটু আগে যে ফর্মুলাটা লিখছিলাম একটু ইরর ছিল, ঠিক আছে? স্যার একটু স্লোলি যান স্যার, মানে মানে আমাদের আস্তে আস্তে একটু সময় লাগে তো স্যার, বুঝতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, এখানে স্লো করছি, বেশি স্লো করলে আবার ওইদিকে শেষ হবে না। হ্যাঁ, আমরা তো লেখাটা পরে দেখতে পাই স্যার, ও আচ্ছা এই জন্য আমাদের বুঝতে সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, ওকে, আগে ফর্মুলাটা একটু কারেকশন করে নিতে হবে। এখন যদি আমি ভ্যালু বসাই, টাইম পিরিয়ড 1/4 আই স্কোয়ার টি, তার মানে একবার বসাবো 5t হোল স্কোয়ার ডিটি, তখন লিমিট বসবে 0 থেকে 2, আবার 1/4 লিমিট বসবে -10 হোল স্কোয়ার এটা ডিটি, 2 থেকে 4। এইখানে কারো কোনো কনফিউশন? তো আশা করি, ভাই এখানে তো মানগুলা বসেছেন তাই না? হ্যাঁ, ওই সূত্র অনুযায়ী মানগুলা বসিয়ে দিচ্ছেন। ইন্টিগ্রেশন রুলস অনুযায়ী আমরা মানগুলো বসাই দিচ্ছি। এখানে দুইটা ফাংশন, দুইটা ইন্টিগ্রেশন হবে। প্রথম ইন্টিগ্রেশনের জন্য এই যে এইটুকু, তখন লিমিট আছে 0 থেকে 2, দ্বিতীয় ইন্টিগ্রেশনের জন্য লিমিট 2 থেকে 4, এইটুকু। এখন ইন্টিগ্রেশন আমাদের কার কার মনে আছে? ইন্টিগ্রেশন মনে নাই ভাই। মনে না থাকলেও আমাদের এত ঝামেলায় যাব না, হাতে ইন্টিগ্রেশন করা, ডিফারেন্সিয়েশন করা একটু সময় কম লাগে, ইন্টিগ্রেশন একটু টাইম বেশি লাগে। আমি ক্যালকুলেটর শেয়ার দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, ও ঠিক আছে। এগুলো আমরা ক্যালকুলেটর করব, কিছু আছে আমার ক্যালকুলেটর হবে না। আচ্ছা, একজন মেসেজ করছে নেটের প্রবলেম, সাফকাত ইসলাম। হ্যাঁ, নেটের প্রবলেম, সম্ভবত ওনার নেটের প্রবলেম, না হলে তো আমাদের সবারই ডিস্টার্ব করতো। স্যার এমএস কি করা যাবে ইন্টিগ্রেশন ক্যালকুলেটরে? করা যাবে, ওখানে স্যার আবার কমা, ইএসটা আমি পাই নাই। ওইখানে কমা দিয়ে করতে হবে। হ্যাঁ, স্যার কিন্তু এমএসটা ইএসটা পাই নাই 570। 991 পাইছিলেন? 991 প্লাস আছে, মানে শুধু 991 নাই। না, 991 প্লাস নিয়ে নিতেন, ইএস সিরিজ হলে হবে। প্লাসটা তো ভালো স্যার। হ্যাঁ, ইএস নামটা থাকলেই হবে, ইএস আচ্ছা, বা ইএক্স। তাহলে 991 প্লাসটা নিলে হবে? হ্যাঁ, হবে। আচ্ছা আর এমএস এ করতে গেলে যে কমা দিয়ে করা লাগবে, আচ্ছা। বেশি কমপ্লেক্স দেখা যাবে। ইন্টিগ্রেশন করার জন্য আমরা দেখি, ক্যালকুলেটর দেখা যাচ্ছে, ক্যালকুলেটর আসছে কি জি স্যার। ফার্স্টে? এই যে ফার্স্টে আমাদের কি ছিল 1/4, 1/4, তারপর একটা ইন্টিগ্রেশন চিহ্ন, একটু খেয়াল করবেন আমি কোথাও কোন কোন বাটন চাপতেছি। এইখানে চাপ দিলে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলেও পারি, আমি দিয়ে দিচ্ছি এখানে। এই যে রাইট অ্যারোতে চাপ দিলে, এইখানে রাইট অ্যারোতে চাপ দিলে আমাদের নিচে চলে আসবে, নিচে মানে কি তার ভ্যালু চাইছে, লোয়ার লিমিট 0। আবার রাইট অ্যারোতে চাপ দিলে আপার লিমিট চাবে, আপার লিমিট 2, 1/4।
রাইট এরো -10 হোল স্কয়ার, এখানে 2 থেকে 4 ইকুয়াল দিলে আনসার চলে আসছে। -10 এ x বসাবো না স্যার? কোনটা? -10 এ কি x বসাইছি স্যার? ক্যালকুলেটরের উপর ছেড়ে দিলাম, 10 কে মাইনাস করলে স্কয়ার করলে তো 100ই হবে। হুম। আমি আর হাত মুখোমুখি কিছু করি না, সব ক্যালকুলেটরের উপর দিলাম। আর এমএস এর লিমিটটা বসায় কিভাবে এমএস এর ইন্টিগ্রেশনে? লিমিটটা সম্ভবত কমা দিয়ে বসাতে হবে, আমি ভুলে গেছি, আমার কাছে অনেক দিন থেকে নাই তো। মানে হচ্ছে ইন্টিগ্রেশন বসায় তারপর হচ্ছে 5x লিখে তারপর কমা দিয়ে বসাতে হবে লিমিট। 5x লিখে হোল স্কয়ার দিয়ে তারপর কমা দিয়ে বসাতে হবে। দুইটা কমা দিয়ে কিভাবে যেন বসায় খেয়াল নাই, একটু ইউটিউবে দেখে নিন। হ্যাঁ, আর আপনি ভালো হয় যে দোকানে গেছিলেন যেখানে 991 ইএস প্লাস কিনে নিন। আচ্ছা, ওটা তো হবে না, ওই জন্য ওটা আজকে আপাতত একটা যদি মোবাইলের সফটওয়্যার দিয়ে করেন, মোবাইলের ক্যালকুলেটর গুলো অ্যাভেলেবল আছে, ওই প্লে স্টোরে পাবেন। ভাইয়া ইন্টিগ্রেশন এক্সটা লিখতে পারছি না। এক্স লিখতে পারতেছেন না, এক্স লেখার জন্য এই যে আপনি তাহলে আগের ক্লাসগুলো নিশ্চয়ই মিসিং আছে। ডিসি ওটা সার্কিট দিচ্ছি তো কমা আসতেছে। সেই আলফা দিয়ে Shift এখানে দিয়েছি। ওটা আলফা চাপ দিয়ে করতে হবে। আলফা দিয়ে আমি shift দিয়েছিলাম। আচ্ছা। দেখেন তো হয়েছে, আলফা চাপ দিয়ে করা লাগবে। আচ্ছা, তো আমাদের ক্যালকুলেটরের কাজ শেষ আপাতত। স্যার এখানে কি ইন্টিগ্রেশনের বিভিন্ন রুলস গুলো কাজে লাগবে, বিভিন্ন যেগুলো সূত্রগুলো আছে? যদি আমরা হাতে করতে চাই অবশ্যই লাগবে, যেগুলো ক্যালকুলেটরে হবে না, পুরো ইন্টিগ্রেশনের ব্যাপার, আমাদের সার্কিটের ব্যাপার না, সবগুলা রুলস লাগবে, তো খুব বেশি লাগে না সার্কিট। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এটা ছিল আইআরএমএস স্কয়ার, তার মানে আসবে আমাদের এম্পিয়ার স্কয়ার, নট এম্পিয়ার। আমি বাকিটুকু মুছে দিব, বাম সাইডের টুকু। আমাদের বের করতে বলছিল আইআরএমএস এর মান, পুট করে দিলে হয়ে যাবে। এটা আনসারটা সম্ভবত দেওয়া ছিল না, কারণ আমি শুধু পাওয়ারটা দিছি, যদি পাওয়ারটা মিলে আরএমএস অবশ্যই মিলতে হবে, আরএমএস না মিললে পাওয়ার মিলবে না। তার মানে আইআরএমএস করতে গেলে আমি পরে অঙ্ক থেকে শুধুমাত্র পাওয়ার বের করব। 200, এটাই হবে আনসার। হ্যাঁ, এম্পিয়ার। এই পর্যন্ত কারো কনফিউশন নাই, আমি সবগুলা মুছে দিব আইআরএমএস স্কয়ার রেখে। আমরা একটু বাড়তি ডিসকাশনে যাব পিক ভ্যালু এবং আরএমএস ভ্যালু নিয়ে। বলেন তো, হোয়াট ডাজ মিন বাই আরএমএস? রুট মিন স্কয়ার, বাংলায় বললে বর্গমূল গড়, বর্গ ব্যাগ। আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম কেমিস্ট্রিতে, প্রথম চ্যাপ্টারে ছিল আমাদের সময়, বর্গমূল গড় বর্গ ব্যাগ। আমি তখন বলতাম বাপ রে বাপ, এটা কি ধরনের নাম, বর্গমূল। প্রথম দিন নাম পড়ে আমাকে খুব হাসি পাইছিল, একবার বর্গমূল, আবার গড়, আবার বর্গ। তো এখন আমি অভ্যস্ত হয়ে গেছি, অনেক করছি পরে আরএমএস, ভার্সিটি থেকে তো অনেক করা লাগছে। আমরা ডিসিতে জানতাম পি ইকুয়াল টু ভিআই, তাই না? অথবা আই স্কয়ার আর, অথবা বি স্কয়ার বাই আর। এসিতে একটু পার্থক্য আছে, হাফ ভিআই, হাফ আই স্কয়ার আর, হাফ ইন্টু বি স্কয়ার বাই আর। যেখানে এইগুলো হলো পিক ভ্যালু, আর আরের তো পিক ভ্যালু নাই। ওকে, ফর্মুলাটা আমাদের মুখস্থ লাগবে। ডিসির সাথেই শুধুমাত্র হাফ দিয়ে গুণ হবে, আর যদি আরএমএস এ লিখি, আরএমএস দিলে আমাদের হাফ লাগবে না, বি আরএমএস ইন্টু আই আরএমএস। আচ্ছা, এসির জন্য আরেকটু পার্থক্য আছে, আমি বলতে ভুলে গেলাম। এটা লিখলে হবে হাফ বিআই কনজুগেট, নট অনলি আই, কনজুগেট হবে। এসিতে কনজুগেট টার্ম হবে, শুধুমাত্র হাফ বিআই কনজুগেট, পরে গুলাই কনজুগেট না। এই যে এখানে কনজুগেট,
আরএমএস থাকলে হাফ হয় না, কেন হয় না আমি দেখাচ্ছি। আরএমএস থাকলে কেন হাফ হয় না, যদি আরএমএস থাকতো আমি দেখাই দিচ্ছি, তবু মুখস্থই রাখবেন। বি আরএমএস স্কোয়ার বাই আর, এই তিনটার মধ্যে আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করবো, যখন যেটা আমাদের হাতে অ্যাভেলেবল হয় যে কোনোটা ইউজ করলেই হবে। এখন আমি দেখাচ্ছি আরএমএস থাকলে কেন হাফ প্রয়োজন হয় না। আমি যদি লিখি বিএম ইকুয়াল টু বিএম বি আরএমএস ইকুয়াল টু বিএম বাই √2, তার মানে আমি বিএম সমান লিখতে পারি √2 ইন্টু বি আরএমএস। একই কথা কারেন্টের ক্ষেত্রে লেখা যায়, আই আরএমএস সমান আই এম মানে পিক ভ্যালু, তার মানে আই এম ইকুয়াল টু √2 ইন্টু আই আরএমএস। এটা সবাই জানেন, আরএমএস ইকুয়াল টু পিক ভ্যালু বাই √2। এখন যদি আমি এখানে এই যে এখান থেকে মান নিয়ে বসাই বিএম এর মান, কি হবে √2 ইন্টু বিআরএমএস। আবার যখন আই এম কনজুগেট বসাবো √2 ইন্টু আইআরএমএস কনজুগেট, যেমন এটা বসাবো, উপরে ছিল √2 √2, √2 গুণ করলে হবে 2, এই 2 সাথে কাটা যাবে। সবগুলা ক্ষেত্রে একই কথা। কনফিউশন আছে কারো? কনজুগেটটা বুঝি নাই আমি। আচ্ছা ওকে, তাহলে আমি বলতেছি, আমি যে কোনো একটা ফর্মুলা দেখাই, হ্যাঁ, তিনটা না দেখা, বাকিগুলো হ্যাঁ, আপনারা পারবেন। একটা দেখালে হবে। আর ডাইরেক্টলি মনে রাখবেন আরএমএস থাকলে পাওয়ারে হাফ করতে হয় না। কি যদি আমরা করতে চাই হাফ বিএম আই এম কনজুগেট, হাফ বিএম এর মান যদি বসাই এটা √2 ইন্টু বিআরএমএস, আই এম এর মান যদি বসাই √2 ইন্টু আইআরএমএস কনজুগেট। হ্যাঁ, এখন দেখেন এই যে √2 আর √2 গুণ করলে কত হচ্ছে 2, তাই না? কাটা যাবে। এই 2 সাথে এটা কাটা থাকলো কি বিআরএমএস ইনটু আইআরএমএস কনজুগেট। কনজুগেট। পরে যে দুটো ফর্মুলা ছিল ওইখানে মান বসাইলে স্কয়ার √2 কে স্কয়ার করলে 2 হবে, কাটাকাটি যাবে। দেখি আমরা তিনটার মধ্যে কোনটা ইউজ করব। কি ব্যাপার, লেখাগুলো মুছতেছে না কেন? আচ্ছা ওকে, যা মুছতে পারছি তাই যথেষ্ট। আমরা যদি এখন দেখি পি বের করতে বলছিল, পি ইকুয়াল টু এই যে এভারেজ পাওয়ার, এভারেজ পাওয়ার মানে রিয়েল পাওয়ার। আরএমএস থাকলে আমরা মড হাফ দিব না, মড আইআরএমএস স্কয়ার ইন্টু আর। আইআরএমএস স্কয়ারের মান 200/3, আর এর মান ছিল 2 ওহম, 400/3 ওয়াট, তার মানে 133.33 ওয়াট। কোনো কনফিউশন? কনফিউশন থাকার প্রশ্নই আসে না এখানে। এই ম্যাথটা অলমোস্ট সেম, তবুও আমি করে দিব। এখানে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হলো সরল রেখার সমীকরণে। আগেরটা যেমন সেকেন্ড, আচ্ছা এটা একটু আপনারা করবেন 00 থেকে 14 আর একটা 14 থেকে 20। আপনি একটু সমীকরণগুলো বের করেন, আমি ক্লাস অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নেই।
শিহাবের নেট স্লো, মনিরুজ্জামান নেট স্লো। আমাদের সাথে একটু আগে আরেকজন ছিল, কিন্তু কে চলে গেল? তানভীর আজগর কি আসছেন? মোবারক হোসেন প্রেজেন্ট, এস কে নাসির প্রেজেন্ট, মুর্শিদাঞ্জম প্রেজেন্ট, অনিক প্রেজেন্ট, এম কে আর মোহাম্মদ, নাবিদ আল মাহিয়ান, ফয়সাল আহমেদ সম্ভবত আছে। রুকসানা রহমান গত ক্লাসে অ্যাবসেন্ট। শিহাবের নেট নাই। ইব্রাহিম খলিল, ইব্রাহিম আছে। আচ্ছা একটু দেখি, এখানে অনেক ইব্রাহিম, নাসির, মনিরুজ্জামান, শোয়েব, মোবারক, মুর্শিদা, সাইমন, সিরাজুল। কামরুজ্জামান নাই আজকে? ফয়সাল আহমেদ আছেন? মোবারক আছে। এম কে আর মোহাম্মদ শর্মা যেমন চলে আসছে। কামরুজ্জামান প্রিন্স বাস্তবতা নাই। ও প্রিন্স আছে, তাই তো বলি কামরুজ্জামান তো অ্যাবসেন্ট থাকে না সহজে। এক দুই তিন চার, চারজন তো অনেক বাড়তি করছে। আচ্ছা যারা অ্যাবসেন্ট একটু নামটা বলতেছি শুনবেন। ফয়সাল না, ফয়সাল না, নাবিদ আল মাহিয়ান, শিহাব, রাজীব শাহ আলক, মোহাম্মদ জাকারিয়া। এদের মাঝে কেউ কি আছেন? নাই। তানভীর আজগর অ্যাবসেন্ট। আঠারো জন, এক দুই তিন চার পাঁচ। একজন অ্যাবসেন্ট, কিন্তু তার নাম তো আমি প্রেজেন্টে তুলে গেছি, কিন্তু সে কে তাকে তো আমি খুঁজে বের করতে পারতেছি না। আচ্ছা ওকে, আপনাকে করতে পারছেন ইকুয়েশন?
স্যার ফার্স্টেরটা কি 4t আর সেকেন্ডটা -2t? প্রথমটা হয়েছে, পরেরটা হয়নি। আচ্ছা, প্রথমটা যদি আমি করে দেই একটু দেখেন, 0 থেকে 1 4 মূল বিন্দুগামী y mx। m এর মান কত ছিল আমাদের এখানে? y এর দিকে ছিল it, m এর মান ছিল 4, x বরাবর t। আর যদি পরেরটা করতে চাই, পরেরটা করার জন্য 1 4 থেকে 2 0, এটা শুধুমাত্র y mx না, y mx plus c, অথবা y minus y1 by x minus x1 equal to m। আপনাদের কোনটা মনে আছে, কোনটা করলে ইজি হবে? বলেন কোনটা করবো আমি, প্রথমটা না দ্বিতীয়টা, y mx plus c নাকি পরেরটা? সেকেন্ডটা। সেকেন্ডটা। দেখি আর কে কি বলে। মাইক্রোফোন অনেকে অন আছে, একটু বলতে হবে কোনটা, ফার্স্টটা না সেকেন্ডটা? সেকেন্ডটা। সেকেন্ডটা। আর মিনিমাম আর একজন। আচ্ছা, সেকেন্ডটাই করি। সেকেন্ডটা করার জন্য আমরা প্রথমে m বের করে নিব। m equal to del y by del x, 4 minus 0 1 minus 2, that means -4। ঠিক আছে, m না লিখে আমরা এখানে -4 বসাবো। y minus y1, y1 কোনটা আমাদের? y1 হলো এইটা, x minus x1, x1 মানে 1। এর থেকে আরো সহজ বুদ্ধি আছে, আমি এটাও করতে পারতাম, y minus y2 x minus x2। এটা করলে ইজি হচ্ছে, কারণ 0 আছে, আমি y2 বসাবো, এই যে এটা y2 0, ক্যালকুলেশন সিম্পল হবে। y minus 0 মানে শুধুমাত্র y, তার মানে এখানে হবে ক্যালকুলেশন করলে y equal to -4x plus 8। y না লিখে লিখবো আমি it, আর x না লিখে লিখবো t। কারো প্রবলেম? স্যার বুঝছি নাই। আচ্ছা, আপনার সরল রেখা। আমিও বুঝি নাই ভাই। আচ্ছা, এখানে ডাইরেক্ট বিএসসি আছে কে, মানে ইন্টারমিডিয়েট করে বিএসসি কে কে? ভাইয়া আমি। স্যার আমি। আমি মুর্শিদ আঞ্জুম, রুকসানা রহমান, দুইজন। অনেক। জি স্যার। জি স্যার আসছে। আর কে? আমি স্যার। নামটা বলতে হবে একটু। সাইমন। সাইমন। আচ্ছা, তারপর আর বাকিরা সবাই কি ডিপ্লোমা করে? ডিপ্লোমা কোর্স সম্পর্কে আমার এত আইডিয়া নাই সরলরেখা কেমন ছিল, কিন্তু ইন্টারমিডিয়েটে সরলরেখায় আমাদের সময় 7টা চ্যাপ্টার ছিল, এখনো বইটা আমার কাছে আছে, এখানে 7টা চ্যাপ্টার আছে, 3.1 থেকে 3.7। এতদিন করার পরে আপনি এটা ভুলে গেছেন, খুবই লজ্জার বিষয়। স্যার ডিপ্লোমা তো অনেকদিন দেখি না তো। স্যার অনেকদিন করা হয় না তো স্যার। না, কিন্তু কিছু বিষয় আছে এটা একবার করলে সারা জীবন। এটাও কিন্তু আমি অনেকদিন করি না। কত হয়? 2 + 3 করলে 5 হয়। হ্যাঁ, এটা তো চর্চা হয় রেগুলার। সরলরেখাও তো এরকম যোগ বিয়োগের মতো, এটা আমাদের একটা বেসিক জিনিস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আমরা। আচ্ছা দেখি, এখানে যদি আমি m করি, আমি যদি আরেকটু ভেঙে দেই, অনেকেই ভুলে গেছেন x1 এটা y1, এটা x2 এটা y2। m বের করার সময় del y by del x, del y by del x, del y করতে পারি আমি দুই ভাবে, y1 minus y2, এখানে x1 minus x2। বিকল্প করতে পারি y2 minus y1, x2 minus x1। কিন্তু দুইটা মিলে কম্বাইন করা যাবে না, উপরে x y2 minus y1 লিখে নিচে x1 minus x2 লেখা যাবে না। বুঝতে পারছেন কি? তো আমি যদি মান বসাই, এখানে যে কোনটা বসাবো, আমি বসাবো y2 minus y1, y2 কত? y1 minus y2, এটা বসাবো প্রথমটা, যে কোনটা বসাইলে হবে। 4 minus এই যে এটা y2, 4 minus 0, x1 minus x2, 1 minus 2, এখানে বাদ হয়ে যাচ্ছে, 1 minus 2 মানে -1, দ্যাট মিন্স
-4। এম নিয়ে কারো কনফিউশন থাকলে অবশ্যই বলতে হবে। না স্যার। এম নিয়ে কনফিউশন নেই। আচ্ছা, এম আমাদের আসছে -4। আর নিচে আমি যেটা লিখছিলাম এই যে এইটা সরল রেখার সমীকরণ 3 ভাবে লেখা যায়, y = mx + c। এক নাম্বারটা বলছিলাম, 2 নাম্বারটা বলছিলাম y - y1 / x - x1 = m, অথবা y - y2 / x - x2 = m। যে কোনোটা ইউজ করতে পারি আমি আমার সুবিধা মতো। আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয়টা ইউজ করলে সুবিধা হবে, যেটাই করি আনসার একই আসবে ক্যালকুলেশন করে। m মানে 4, ফর্মুলা এটা প্রথম যেটা লিখছিলাম এই যে এখানে m দিয়ে, এটা ফর্মুলা সরল লেখা, এটা মুখস্থ রাখতে হবে। ফর্মুলা m মানে -4। এই পর্যন্ত কারো প্রবলেম নেই? এটা না স্যার। প্রবলেম থাকলে অবশ্য কিছু করার নেই। y2 মান কত আর x2 মান কত? y2 মানে 0, এই যে জি স্যার। x2 মানে 4 4, 0, y মানে 0 মানে y, স্যার। x2 মানে 2 স্যার। ও x2 মানে 2। জি স্যার। হ্যাঁ সরি, এই যে x2 মানে, এই যে x2 মানে 2, এই লেখাই তো আছে x2 মানে 2। এখান থেকে যদি আমি করি y = এই যে r গুণন -4x + 8। এখনো কারো কনফিউশন আছে? এখন কনফিউশন থাকলে দুঃখিত, অবশ্যই সরল লেখা পড়তে হবে। বই খুলে, ডিপ্লোমায় বই খুলে অথবা ইন্টারমিডিয়েটে বই খুলে। আচ্ছা, তারপরে একটু শুনতে চাই কার কার কনফিউশন আছে। থাকতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, কনফিউশন নেই কারো। এবং আমরা এতক্ষণ যে কাহিনী করলাম, এই কাহিনীটা যদি আমি খাতায় করতে চাই, পরীক্ষা খাতায়, আমাদের স্পেস সংকলন হবে না, এবং এত কাহিনী করার প্রয়োজনও নাই। প্রথমটা তো আমি দেখেই লিখে দিতে পারবো। যদি আইটি লিখি, আইটি লিখতে গেলে 4t ছিল, লিমিট ছিল 0 থেকে 1। পরেরটা এক লাইন হিসাব করে বের করবো। -4t প্লাস কত ছিল? 8 নাকি কত ছিল যেন? এইটই ছিল, 8 ছিল। 8 ছিল। এটা ক্যালকুলেশনটা দেখানোর অপ্রয়োজনীয়। বেশি সমস্যা হলে রাফে করে নেবেন, ডাইরেক্ট এটুকু লিখলেই হবে। হ্যাঁ, এটা আমি করার জন্য শুধু এটুকু লিখতাম। প্রথমটা তো যদি কম্বিনেশন লাগতো 0 থেকে 14, y = mx, ডাইরেক্ট 40 লিখে দিতাম। পরেরটা 14 থেকে 20, এটা y - y1, আমি তো মুখোমুখি হিসাব করে ফেলছি। y - 0 x - 2 ঢাল করলে -4 হয়ে গেছে। ঠিক আছে, এটুকু লিখে দিব শুধুমাত্র, এত কাহিনী পেঁচাবো না। হ্যাঁ, এটা আমাদের সরল রেখার অংশ। এখন যদি ফর্মুলাতে বসাই, ফর্মুলাটা আমি প্রথমবার ভুল লিখছিলাম, তাই আবার লিখে দিচ্ছি। y rms স্কয়ার = 1/t y স্কয়ার t dt। আচ্ছা, এখানে যদি মান বসাই দিয়েছে, তার আগে বলেন সবাই দেখি টি কত? 2। 2। T2 হবে। হ্যাঁ, একবার বসবে 4t হোল স্কয়ার dt, লিমিট হবে 0 থেকে 1। 1 একবার 1 থেকে 2। তবে এই ইন্টিগ্রেশনটা কেউ যদি হাতে করতে চান, তার জন্য যথেষ্ট সময় লাগবে, আগের থেকে এটা না, যথেষ্ট জটিল হবে, যথেষ্ট টাইম কনজিউম হবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এটা একটা আনসার আসবে। তারপর আমার পি বের করার জন্য পি = যেটা আসবে সেটাকে বসায় দিব, i rms স্কয়ার ইনটু r, r মানে 9, এখানে 9 লিখে দিব, ইনটু 9, আনসার চলে আসবে। আচ্ছা, তারপর এই কার্ভটা কিসের গ্রাফ?
ইব্রাহিম খলিল তুমি আসো কি? জি ভাই আছি। ও আচ্ছা, হ্যাঁ আমি ভাবছিলাম কি ভাই ইব্রাহিম কি নাই নাকি আজকে। ওকে জি ভাই, দেখতেছি, সমস্যা নাই। আচ্ছা ওকে, এই গ্রাফটা কিসের? এর টাইম পিরিয়ড কত প্রথমে বলতে হবে। এর টাইম কি ভাই? পিরিয়ড কত? এর টাইম পিরিয়ড কত? ভাই টাইম টু 1 বাই পাই হবে। 2 পাই। 2 পাই। t ইকুয়াল টু 2 পাই। আচ্ছা, এই গ্রাফটা কিসের গ্রাফ? সাইন নাকি কজ? সাইন ওয়েভ। সাইন। সাইন ওয়েভ বা কজ ওয়েভ একই কথা। আমি একটু জিনিস দেখাই দিচ্ছি, হ্যাঁ, যারা একটু বাড়তি জানতে চান। এটা কার, সাইনের না কজের? এটা সাইনাস না। কজে। কজ। সাইন কজ একই লেখা যাবে। এই জায়গাটুকু হইছে থিটা বাই ওমেগা, নট অনলি থিটা। এটা অনেকেই ভুল করে, এটা যদি মূলবিন্দু হয় থিটা বাই ওমেগা, এটাকে আমি লিখবো এস সাইন ওমেগা টি। বাম পাশে আছে, বাম পাশে আছে বলতে ভুল বলবো, উপর থেকে শুরু হয়েছে, উপর থেকে শুরু হইলে ওমেগা টি প্লাস থিটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই ফাংশন। থিটা মান বের করব, ওমেগা মান বের করব। আমরা যদি এটা মনে রাখলে যেভাবেই দেখ আমরা ঘোড়া লিখতে পারবো। হ্যাঁ, আমি একটু সহজ বুদ্ধি বলে দেই, যে এখান থেকে আমরা দেখতেছি যে উপর থেকে শুরু হয়েছে না, এখান থেকে, জি স্যার। মানে এস সাইন ওমেগা টি প্লাস থিটা। যদি উপর থেকে না শুরু, এখান থেকে শুরু হইতো এইভাবে, তখন এস সাইন ওমেগা টি মাইনাস থিটা, কারণ এই যে অ্যাকচুয়ালি জিরোর সাপেক্ষে নিচ থেকে শুরু হয়েছে, আগেরটা জিরোর সাপেক্ষে উপর থেকে শুরু হয়েছিল। এটা লম্বা ডিসকাশন, আমরা আর যাবো না, ইন্টারমিডিয়েটে ছিল, ভার্সিটিতে পাইছি আমরা। টাইম পিরিয়ড 2 পাই। ওকে, আচ্ছা 1 মিনিট ওয়েট করেন, হ্যাঁ আমি একটা ফোন আসছে, আমার ফোনটা রিসিভ করে নিই। ম্যাক্সিমাম হ্যালো। হ্যাঁ হ্যালো। তো আমরা যদি এটা দেখি, শুনতেছেন? প্রথমে আমাদের ওমেগা মান বের করতে হবে। ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, আবার এফ ইকুয়াল টু 1 বাই টি। তার মানে আমরা ওমেগা মান তো যদি টি মান বসায় দেই 2 পাই, ওমেগার মান আমরা পাচ্ছি 1 রেডিয়ান পার সেকেন্ড। কারো কনফিউশন? অনেক কনফিউশন আছে? স্যার কনফিউশন নাই, বাট এগুলো আনতেছি কেন স্যার, এটা একটু বলতেন স্যার। আচ্ছা ওকে, জি স্যার। ওমেগা মান আমরা বের করলাম 1। এখন আমরা যদি, এটা একেবারে 0 থেকে শুরু হয়েছিল, কোনো ফেজ শিফট নাই, জি স্যার। এর মান 10 সাইন ওমেগা টি প্লাস মাইনাস 0, 0 তো আর প্লাস মাইনাস নাই, যাই দেই। অ্যাকচুয়ালি আমার থাকতেছে এস সাইন ওমেগা টি। যদি এখান থেকে শুরু হইতো, তাহলে এই যে যদি এইভাবে হতো এখান থেকে, তখন আমরা লিখতাম ওমেগা টি প্লাস থিটা, কারণ এই উপর থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি। এখানে নাই, আমরা শুধু লিখলাম এস সাইন ওমেগা টি, ওমেগার মান 1, শুধু এস সাইন টি। দেখেন কারোর প্রবলেম? এদিকে দেওয়া আছে ওয়াই অক্ষ বরাবর ভি, এটা ভিটি। লিমিট কত? 0 থেকে পাই পর্যন্ত। জিরো থেকে পাই, আর একটা পরেরটা হলো স্ট্রেট 0, পাই থেকে 2 পাই। কারণ কনফিউশন থাকলে বলতে হবে।
এনি কাইন্ড অফ কনফিউশন নেই? জি না ভাই নেই। আচ্ছা, এখন যদি আমরা বি আই আর এম এস স্কোয়ার লিখে ফর্মুলায় 1/t বি স্কোয়ার টি ডিটি, 1/t মানে 2 পাই, 1/5 বি স্কোয়ার টি মানে 10 sin t হোল স্কোয়ার ডিটি, তারপরটা 1/2 পাই 0 ডিটি। এটা 0 থেকে পাই, এটা পাই থেকে 2 পাই। কিন্তু আমি এটা বাদ দিয়ে দিব কেন? 0 কে ইন্টিগ্রেশন করলে 0ই হয়, 0 না হয় অন্য কিছু থাকলে লেখা লাগতো। দেখেন কারো কনফিউশন আছে? এখন এটা এটা কোন ফর্মুলা ইউজ করলাম আমরা? y স্কয়ার y rms স্কয়ার ইকুয়াল টু 1/t y স্কয়ার t dt। y বরাবর কে ছিল? vt। y এর জায়গাতে v বসায় দেন। ক্লিয়ার? ক্লিয়ার। এটাকে যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে যায় হাতে, এটা অনেক সময়ের ব্যাপার। আগে দুইটা করতে হাতে করতে যে সময় লাগবে, এটা তার থেকে বেশি সময় লাগবে। এবং ত্রিকোণের মধ্যে আরো কিছু ফর্মুলা ছিল, cos 2 থিটা ইকুয়াল টু 1 - 2 sin স্কয়ার থিটা, ওইটা আমাদের লাগবে। হ্যাঁ, দরকার নাই, আমরা ওই ঝামেলায় যাব না। কেউ করতে চাইলে নিজের ত্রিকোণের মধ্যে দেখে নেবেন, ইন্টারমিডিয়েটের পার্ট, মেট্রিকে না এটা। ক্যালকুলেটরে যখন বসাবো, আচ্ছা 1 ডিগ্রি সমান কত রেডিয়ান বলেন তো? পাই রেডিয়ান। 180 পাই বাই 180 রেডিয়ান। তার মানে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। পাই ডিগ্রি সমান, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এই যে এখানে ছিল পাই, পাই গুলো ছিল রেডিয়ানে। আমরা যখন ক্যালকুলেটরে ভ্যালু সেট করব, পাই এর ভ্যালু পাই রেখে দিলে হবে না, 180 বসাতে হবে, অথবা মোড চেঞ্জ করে নিতে হবে। এটা ঝামেলার দরকার নাই, 180 বসায় দিব পায়ের জায়গাতে। ডিগ্রি টুকু লাগবে না, 180 দিয়ে ক্যালকুলেটর প্রেস করলে আনসার চলে আসবে। খেয়াল রাখতে হবে, হয়তো বা মোড চেঞ্জ করা লাগবে, রেডিয়ান নেওয়া লাগবে, অথবা পাই বসানো যাবে না, 180 বসাইতে হবে। কারণ সাইন থিটা কস থিটার সাথে আমরা কখনো পাই রেডিয়ানে করতে পারি না। পারি, পাই না, একটু না, একটু ঝামেলা হয়, আমি করি না ইউজুয়ালি। আচ্ছা, এটা মান বসাইলে আমাদের এটা আনসার চলে আসবে, তাই না? বুঝবো আমি। আমাদের চাইছে আবার এই যে আরএমএস ভ্যালু রুট করলে হয়ে যাবে অ্যামাউন্ট অফ এভারেজ পাওয়ার। রেজিস্ট্যান্সি ভ্যালু আছে 10, পি ইকুয়াল টু, এটা বিআরএমএস পাইছি, বিআরএমএস স্কয়ার বাই আর, আর মানে 10, আর বিআরএমএস তো বের করব, বিআরএমএস স্কয়ার। ওকে, হয়ে যাবে। তারপরটা এটা একটু বলতে হবে, টাইম পিরিয়ড কত? আই 2 পাই পাই হবে। পাই। ফাংশনটা সিম্পল, এখানে বিটি ইকুয়াল টু একটাই ফাংশন 8 sin ওমেগা টি, ওমেগা মান বের করা লাগবে। টাইম পিরিয়ড যদি পাই হয়, ওমেগা কত? ওমেগা সমান 2 পাই এফ বা 2 পাই 1/t, এটা কাটা ওমেগা মান 2, তার মানে এখানে 8 sin 2t, 0 থেকে পাই। একটাকে ইন্টিগ্রেশন করব, শুধু ফাংশনটা লিখে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? আগেরটার মতো আনসার দেওয়া আছে, ট্রাই করবেন নিজ দায়িত্বে। আচ্ছা, আমরা এই ম্যাথগুলো শেষের দিকে, এইগুলো শেষ করে আমাদের একটু কাজ বাকি আছে, সেটা আজকে শুরু, অনেকক্ষণ টাইম বাকি আছে, শুরু করবো তো অবশ্যই। 76 সবগুলো ম্যাথ দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য, সবগুলো আনসার দেওয়া আছে। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তবুও হিন্ট দিয়ে দিচ্ছি। প্রথমটা টাইম পিরিয়ড 6,
0 থেকে 2 পর্যন্ত 15, 2 থেকে 6 পর্যন্ত 5, স্ট্রেট লাইন, কোনো স্লোপ নাই। তারপর একটা টাইম পিরিয়ড, এই যে এই পুরোটা 2, 0 থেকে 1 পর্যন্ত 5, 1 থেকে 2 পর্যন্ত -5, কোনো স্লোপ নাই। এই যে এটা ফাংশনটা দেয়া আছে কেন? বক্ররেখা আমাদের গ্রাফ পেপার ছাড়া বা কম্পিউটার ছাড়া নির্ণয় করা সম্ভব নয়। এরকম বক্ররেখা থাকলে অবশ্যই একবার আসলে পরীক্ষা দেয়া থাকবে। এই যে এটা দেয়া থাকবে, এই ফাংশনটা কিসে তা বলে দিয়েছে, এটা tan t স্কয়ার, আর টাইম পিরিয়ড ছিল এটার 2, 0 থেকে 1 পর্যন্ত tan t স্কয়ার, 1 থেকে 2 পর্যন্ত 0। তারপর এটা টাইম পিরিয়ড 3, 0 থেকে 1 পর্যন্ত 10, 1 থেকে 2 পর্যন্ত, এই যে এটা বের করা লাগবে, 110 থেকে 20 বের করা লাগবে, আর 2 থেকে 3 পর্যন্ত 0। এখানে আনসারটা ভেরিফাইড লেখা আছে। অনেকে ভাবে যে মাঝে মাঝে কাছাকাছি আনসার হইলে হয় 6.3 আসতে পারে, 3, অনেকে ভাববে যে কাছাকাছি তো হয়েছে না, এক্স্যাক্টলি 6.67 হবে। 6.3 আসলে এটা ভুল হয়েছে। ওই দেখবেন এটা ভুল করার একটা জায়গা আছে, আমি দেখাইছি, যদি ভুল হবে না। এখানে টাইম পিরিয়ড পুরোটাই 0 থেকে 1 পর্যন্ত 10, 1 থেকে 2 পর্যন্ত 20, 2 থেকে 4 পর্যন্ত 30, 4 থেকে 5 পর্যন্ত আবার 20, 5 থেকে 6 পর্যন্ত আবার 10। 5টা ফাংশন ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, ক্যালকুলেটর এক বসায় দিবেন, আনসার চলে আসবে। ওকে, আমরা এতক্ষণ যা করলাম তা ছিল আমাদের ইনিশিয়াল লেভেলের ম্যাথ এসি সার্কিটে। আর একটু আপডেট ম্যাথে যাব আমরা। আপনাদের আমি প্রথম পেজে কিছু ফর্মুলা দেখাইছিলাম, ফর্মুলাগুলো কমপ্লিট করে না। আমি যদি আবার ওইখানেই ফিরে যাই, ওইখান থেকেই দেখাই। আমার সব দেখি নাই, যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দেখছিলাম। এখন অঙ্কগুলোতে এখন সবগুলো ফর্মুলা কম্বাইন্ডে চলে আসবে। হ্যাঁ, দেখা যাচ্ছে ফর্মুলাগুলো? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা যদি রেজিস্ট্যান্সের ইউজ করতাম, সাপোজ 2 ওহম, আর কি রেজিস্ট্যান্স 2, তার ভ্যালু, আর হলো রেজিস্টর, আর 2 হলো রেজিস্ট্যান্স। এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু যখন ইন্ডাক্টর করব, এল, ইন্ডাক্টরের একক হলো হেনরি, তার ধর্মটা হলো ইন্ডাকটেন্স। এই যে আমি যদি লিখে দিই এখানে রেজিস্টর, আর রেজিস্টর, তার ক্যারেক্টারিস্টিক্স হলো রেজিস্ট্যান্স, RESISTANCE। ইন্ডাক্টর, এই যে এটা হচ্ছে ইন্ডাক্টর, ইন্ডাক্টর একক হেনরি, ইন্ডাক্টরের ক্যারেক্টার হলো ইন্ডাকটেন্স, বৈশিষ্ট্য। ইন্ডাক্টর থেকে আমরা ইন্ডাকটেন্স। ক্যাপাসিটর, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটরের হলো ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটরের একক ফ্যারাডে, ক্যাপাসিটেন্সের একক ওহম, ইন্ডাক্টরের একক হেনরি, ইন্ডাকটেন্সের একক ওহম। ওহম, আমরা ইন্ডাক্টরকে ইন্ডিকেট করি শুধুমাত্র এল দ্বারা, ইন্ডাকটেন্সকে ইন্ডিকেট করি এক্সএল দ্বারা, ক্যাপাসিটরকে ইন্ডিকেট করি সি দ্বারা, ক্যাপাসিটেন্সকে ইন্ডিকেট করি এক্সি দ্বারা। এক্সএল ইকুয়াল টু জে ওমেগা এল, ফর্মুলা মুখস্থ। এক্সি ইকুয়াল টু 1/j ওমেগা সি অথবা -j/ওমেগা সি। এটা নিশ্চয়ই সবাই বুঝেন। ওমেগা, সরি, যে উপরে উঠে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। না বুঝলে সমস্যা নাই, এটা আমাদের লাগবেও না, বুঝলে ভালো, বুঝলে বেশি ভালো। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? যেটুকু লিখছি নাই। আচ্ছা, কোনো কোয়েশ্চেন নাই। আমি যদি এখানে মডুলাস দেই, এটাকে যদি আমি মডুলাসের ভিতরে করি, মডুলাস এক্সেল সমান করতে হবে। মডুলাস করলে কখনো
যে টার্ম থাকে না, শুধুমাত্র ওমেগা এল। এখানে যদি মডুলাস করি, মডুলাসে মাইনাসও থাকে না, জেও থাকে না, শুধুমাত্র 1/ওমেগা সি। মডুলাস বাংলা হলো পরম মান। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, আরেকটু বাড়তি কথা আছে। যদি ইন্ডাকটিভ হয় তাহলে আমাদের সার্কিটটা হবে ল্যাগিং, ক্যাপাসিটিভ হলে লিডিং। একটু লিখে রাখতে হবে বিষয়গুলা, সামনে কিন্তু পেঁচা যাবে। লিখে না রাখলে কনফিউজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ওই যে পাওয়ারের একটা বলেছিলেন যে কি বলে, পাওয়ার যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে ওটা হচ্ছে অ্যাবজর্ব, আর কি বলে অ্যাবজর্ব হওয়া, আর একটা যেন কি ভুলে গেলাম। একটা অ্যাবজর্ব, একটা ডেলিভার। হ্যাঁ, ডেলিভার। তো ওই দুইটার ইয়েটা ভুলে গেছি, আচ্ছা, কোনটা এটা কোনটা। ডিসি সার্কিটে দেখা হচ্ছে, শেষ করি ক্লাস। হ্যাঁ, ওইটা এখানে লাগবে না আমাদের। আচ্ছা, এখানে কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নাই? লিখে রাখছেন কি ইন্ডাকটিভ মানে ল্যাগিং, ইন্ডাক্টর মানে ইন্ডাকটিভ হবে, ইন্ডাকটিভ মানে ল্যাগিং, ক্যাপাসিটর মানে ক্যাপাসিটিভ হবে। এখন লিডিং, বুঝলাম আমি এটা। আচ্ছা, এসি সার্কিটের অঙ্কগুলো অনেকভাবেই করা যায়। আমি একটা মেথডে করব, আপনারা যদি ভাবেন যে না আরো ইজি ভাবে আমি করতে পারতেছি, বাসায় আপনি তাহলে ট্রাই করবেন। আর যাদের হাতে সময় আছে তাদেরকে আমি বলবো আমি ইজি ভাবে করে দিচ্ছি, আপনি একটু হার্ডওয়্যারতেও ট্রাই করবেন যদি সময় থাকে, অবশ্যই ইজিটা করে। কারণ এখানে অনেকগুলো কথা হবে যে আমি এইভাবে করলে ওইভাবে করলে হতো, হ্যাঁ হবে, আমার কাছে ইজি লাগছে আমি এটা করবো। আচ্ছা, আরো কিছু কথা আছে এখানে, লিখে দিচ্ছি এখানে কোনটা কি। সরি, এই পর্যন্ত তার নামগুলো আমি দিয়ে দিছি, ইউনিট গুলাও দিয়ে দিছি। পি কে বলে রিয়েল পাওয়ার বা এভারেজ পাওয়ার, তার ইউনিট ওয়াট। কিউ কে বলতেছে রিয়েক্টিভ পাওয়ার, ইউনিট ভার, এটা ভার বা কিলো ভার, রিয়েল পাওয়ারের ওয়াট বা কিলো ওয়াট। এস অ্যাপারেন্ট পাওয়ার, এটা ভিএ। এই যে দেখেন এএস এবং এএস একটু পার্থক্য আছে, বইয়ে এটাকে বোঝায় অ্যাপারেন্ট পাওয়ার, এটাকে বোল্ড করে দেয়। আমাদের বোল্ড করে দেওয়া অনেক সময়ের ব্যাপার, অপারেটিং মনে হবে, আমরা বোল্ড করে না দিয়ে এটাকে উপরে বার দিব, এটা বুঝবো কমপ্লেক্স পাওয়ার। এই যে দেখেন এটা একটু পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ এটার উপরে একটা দাগ দেওয়া আছে এস বার, অথবা এখানে বোল্ড করা। নামগুলা মুখস্থ থাকতে হবে, রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, নামগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। আমরা যদি একটা পাওয়ার বের করি কমপ্লেক্স পাওয়ার, এই পাওয়ার থেকে আমরা অনেকগুলা অ্যাঙ্গেল মানে অনেকগুলো ইনফরমেশন পাই যাব। ইনফরমেশন গুলো হবে পি রিয়েল পাওয়ার, কিউ রিয়েক্টিভ পাওয়ার, এস অ্যাপারেন্ট পাওয়ার, থিটা যেটাকে বলতেছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, তাও পাবো, লিডিং নাকি ল্যাগিং তাও পাবো। বুঝতে পারছেন? দেখাচ্ছে কিভাবে পাবো। তার মানে যদি যে কোনো পাওয়ারের কথা বলে এসি সার্কিটে, সহজ কথা আমি কমপ্লেক্স পাওয়ার করব। সাধারণত একটা পাওয়ার বলে না, যদি একটা পাওয়ার বলে আরো বিকল্প অপশন আছে। তবে কেউ যদি কমপ্লেক্স পাওয়ার দিয়ে শিখেন ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। এক কমপ্লেক্স পাওয়ার বের করলে তার থেকে আমরা যে কোনো একটা কিছু নিব, যেই মানটা চাইছে সেটা নিব। আচ্ছা, কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলা আছে একটা, একটা না একটা তিনটা ফর্মুলা। S ইকুয়াল টু হাফ VI কনজুগেট, আরএমএস থাকলে হাফ হবে না, খেয়াল রাখতে হবে। S at angle প্লাস মাইনাস থিটা, P প্লাস মাইনাস জে কিউ। এখন যদি ইন্ডাকটিভ হয় তাহলে এখানে প্লাস, আমি লিখে দিচ্ছি। ইন্ডাকটিভ হলে বা ল্যাগিং হলে, ইন্ডাকটিভ মানে ল্যাগিং, তখন প্লাস। যদি ক্যাপাসিটিভ হয়, ক্যাপাসিটিভ হলে এখানে মাইনাস। ক্যাপাসিটিভ মানে লিডিং,
মনে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, এখন আরেকটু বলবেন, আমি যদি এটাকে মডুলাস করি কমপ্লেক্স পাওয়াকে, তাহলে আমরা কি পাবো? মডুলাস করলে মডুলাস অফ কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু হোয়াট? এস, আমি আপনাদের শিখাইছিলাম, ভুলে গেছেন? পোলার ফর্মে। অনেক বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন তাহলে আরেকটু বলতে হবে, অনেক কি বলেন, রিয়েল পাওয়ার করলে কত হবে? স্যার রিয়েল পাওয়ারটা হবে হচ্ছে পি হবে পি স্যার। পি। ইমাজিনারি পার্ট করলে ওই যে মাইনাস কিউ। মাইনাস কিউ। মাইনাস না, এটা তো প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস কিউ। আর যদি বলি আর্গুমেন্ট, স্যার থিটা, প্লাস মাইনাস থিটা। ওকে, জি স্যার। আচ্ছা, তার মানে আমরা কমপ্লেক্স পাওয়ার, যে কোনো পাওয়ার চাক আমরা কমপ্লেক্স পাওয়ার বের করে দিব আপাতত। পরে আরো অনেকগুলো অপশন শিখবো, যখন পাওয়ার সিস্টেম বা মেশিন করব আমরা আরো সহজেই পারবো। আপাতত এইভাবে শিখেন, পরে ওইটা ইজি হবে। এবং আমি যে লিখলাম থিটা, হোয়াট ইজ থিটা, তার ডেফিনিশনটা কি? অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। পাওয়ার ফ্যাক্টর হলো আমাদের cos থিটা। যদি বলে পাওয়ার ফ্যাক্টর লেখা হয় পিএফ দ্বারা, cos থিটা। পাওয়ার ফ্যাক্টর অবশ্যই লিখতে হবে লিডিং না ল্যাগিং, থিটার মান দেখে আমরা বুঝবো। এবং থিটা বের করার জন্য বেশ কয়েকটা অপশন আছে। সবচেয়ে ভালো অপশন হলো, ভালো এবং নিরাপদ, জেড থেকে বের করা অথবা এস থেকে বের করা, কমপ্লেক্স পাওয়ার এস থেকে। কারেন্ট ভোল্টেজ থেকে বের করলে হবে না তা না, আরো অন্যান্য ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু এই দুটো থেকে করলে কিছু রাখতে হবে না। জাস্ট জেড এর মানটাকে পোলারে নিয়ে, যদি পজিটিভ হয় তাহলে লিডিং, ল্যাগিং বা ইন্ডাকটিভ, নেগেটিভ হলে লিডিং বা ক্যাপাসিটিভ। এই কথাটা আমাদের লাগবে যে থিটার মান বের করার জন্য আমরা সবসময় জেড ইউজ করবো অথবা কমপ্লেক্স পাওয়ার এস বার ইউজ করবো, অন্য কিছু না। অনেকে বলতে পারে না অন্য কিছু ইউজ করে করবো, হবে, ক্ষেত্র বিশেষে হবে না, কিন্তু এই দুইটা ইউজ করে করলে সবসময় হবে, আমাদের কোনো ক্ষেত্র দেখাতে প্রয়োজন নাই। আমাদের ফর্মুলা ডিসকাশন কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে, সামনে কয়েকটা ক্লাস এই ফর্মুলাগুলো ইমপ্লিমেন্ট করেই করব। আমি আরো একটা ফিগার দিয়ে দিচ্ছি, এই যে এইখানে একটু কাটা পড়ে গেছে, tan থিটা ইকুয়াল টু কিউ বাই পি। এটা মুখস্থ থাকতে হবে, এদিকে পি, এই লম্ব বরাবর কিউ, এটা এস, আর এটা থিটা। এখান থেকে যদি আমি লিখি tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, কিউ বাই পি। যদি লিখি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি মানে পি, অতিভুজ মানে এস, তার মানে লিখতে পারি আমরা পি ইকুয়াল টু এস cos থিটা, এই যে আর গুণন করে। একইভাবে লিখতে পারি কিউ ইকুয়াল টু এস sin থিটা। এই যে ফর্মুলাগুলো ডিসকাস করছি, এত লম্বা ডিসকাশন আর করব না, যখন যেটা আসবে তখন আমি সেটা ইউজ করব। টুকটাক দেখাবো কোনটা কিভাবে আসছে, একেবারে এভাবে ডিটেইলস বলবো না। সাউন্ড হচ্ছে কারো কাছ থেকে? এই যে আমি যে বিষয়টা বলছিলাম গ্রাফের, ওই যে সাইন কজের, আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, দেখতে পারেন। সাউন্ড হচ্ছে ইব্রাহিম খলিলের কাছ থেকে। আচ্ছা, ওকে, 77 মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ। অনেক লেখা দেখা যাচ্ছে, আমাদের বের করতে বলছে পাওয়ার ফ্যাক্টর এবং অ্যাপারেন্ট পাওয়ার। পাওয়ার ফ্যাক্টর মানে কি, cos থিটা, তাই না? পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা।
cos থিটা, আমাদের আননোন থিটা, থিটা লাগবে, অ্যাপারেন্ট পাওয়ার মানে s, এই দুটো লাগবে। তো আমি যদি কমপ্লেক্স পাওয়ার বের করি আমি সবকিছুই পাওয়া যাব, কোনো কিছু আননোন থাকবে না। দেখি কমপ্লেক্স পাওয়ার ছাড়াও হয়তো করে, থিটার জন্য কমপ্লেক্স পাওয়ার দরকার নাই, জেড দেওয়া আছে, এই যে এটা জেড কে পোলার ফরম্যাটে লিখে দিব, এটাকে পোলার ফরম্যাটে কনভার্ট করলে কত হচ্ছে 60 প্লাস 40i 72.11 অ্যাঙ্গেল প্লাস আচ্ছা জেড, এটা আমি বলছিলাম থিটা অ্যাঙ্গেলটা সবসময় জেড থেকে নিতে অথবা কমপ্লেক্স পাওয়ার এস থেকে নিতে, আমি জেড পাই গেছি, জেড থেকে নিয়ে নিব। পাওয়ার ফ্যাক্টর যদি শুধু পাওয়ার ফ্যাক্টর চাইতো এটা আমাদের অ্যান্সার, cos থিটা, থিটার মান 33.69। এটা বলতে হবে লিডিং নাকি ল্যাগিং, ইন্ডাক্টিভ প্রথম ইন্ডাক্টিভ নাকি ক্যাপাসিটিভ? প্লাস ইন্ডাকটিভ, প্লাস থাকলে ইন্ডাকটিভ, রিডিং ল্যাগিং ল্যাগিং, হ্যাঁ একটু ঝামেলা হবে কিন্তু প্রথম দিকে, ইন্ডাকটিভ মানে ল্যাগিং, এটা আমি মুছে দিচ্ছি, এটা আমাদের আর লাগবে না পরবর্তীতে। ওকে ভাই ইন্ডাকটিভ ওটা একটু বল। ইন্ডাক্ট যদি প্লাস থাকে এই যে অ্যাঙ্গেলে, জি তাহলে সে ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ মানেই ল্যাগিং। ওকে এস বের করব, এস বের করার কয়েকটা অপশন আছে, আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো ইচ্ছা হলে আপনারা ট্রাই করতে পারেন। আমাদের ভি কত, এই যে এখান থেকে বিটি দেওয়া ছিল, পোলার ফরম্যাটে লিখি কত লেখা যাচ্ছে 150, এদিকে 10। 10, এইটুকু কারো সমস্যা? এখানে প্রবলেম এখন নেওয়া যাবে না, যদি প্রবলেম থাকেও এটুকু যদি কারো সমস্যা থাকে উনি এসি সার্কিট করেননি নাই। আমরা ডিসিতে করছিলাম আই ইকুয়াল টু ভি বাই আর, এখানে আমরা করব আই ইকুয়াল টু ভি বাই জেড। যদি মান বসায় দেই, আমি একেবারে লিখে দিচ্ছি কত আসতেছে। আচ্ছা প্রথম আমরা করিয়ে দিই, এই যে ভি এর মান বসাবো, জেড এর মান বসাবো, 150 অ্যাঙ্গেল 10 60 প্লাস 40i, এটা পোলার রেক্টেঙ্গুলার যে কোনো ফরম্যাটে রাখলেই হবে। 2.08 অ্যাঙ্গেল মাইনাস 23.69। আচ্ছা আমাদের বি আছে আই আছে, একটা পাওয়ার চাইছে, আমি কই যেতে পারি কমপ্লেক্স পাওয়ার করলে আমরা সব পাই যাচ্ছি, আরএমএস না, এখানে হাফ বি আই কনজুগেট, বি এর মান ছিল 150 অ্যাঙ্গেল 10, আর ওইটার মান ছিল কনজুগেট করলে অনেক। জি স্যার, ভাষায় প্র্যাকটিসের সময় কিন্তু ভুল হয়েছিল কনজুগেট করার সময়, এই যে কনজুগেট মানে অ্যাঙ্গেলটা কোনটা চেঞ্জ করে দেব, মাইনাস থাকলে প্লাস হবে। আমি যদি ক্যালকুলেটরে বসাই কত আছে 150, ভাই কনজুগেট না করলে হয় না? না অবশ্যই করতে হবে, ফরস এটা কি ফর্মুলা মানে কনজুগেট করা? হ্যাঁ কনজুগেট করার ফর্মুলা আমাদের। ভাই কমপ্লেক্সে না করে জেনারেল করলেও তো হয়, সাধারণ করে দিলেও তো হয়। এখন হবে সামনে গিয়ে বিপদে পড়বেন, যখন আরেকটু জটিল ম্যাথ আসবে ভয়াবহ বিপদে পড়বেন। অ্যাঙ্গেল নিয়ে যে অ্যাঙ্গেল কোনটা কি কি হচ্ছে, আর কনজুগেট না করলে হবে না, আমার মনে হচ্ছে না হবে। ভাইয়া আই স্কয়ার আর যদি করি ওই সময় কি আয়ের ওইটা কনজুগেট করতে হবে? আই স্কয়ার আর একটা, আর মডুলাস আই স্কয়ার আর একটা, আমি কিন্তু মডুলাস আই স্কয়ার আর দিয়ে দিছিলাম।
মডুলাস মানে কিন্তু ম্যাগনিটিউডের। আচ্ছা আসবে, আপনি যে কথাটা বলছেন এটা আসবে। আমাদের চাইছে এস, তার মানে আমরা পোলার ফরম্যাটে নিয়ে যাব। 156 অ্যাঙ্গেল প্লাস 33.69, এটা পোলার ফরম্যাটে কেন নিলাম? পোলার ফরম্যাটে ছিল আমাদের এস এটা অ্যাঙ্গেল থিটা, আমাদের এস বের করতে বলছে। তার মানে এস কত? 156 VA। এখানে আরেকটা বিষয় চেক করবেন, যদি দেখেন যে এখানে দুটো অ্যাঙ্গেল মিলে নাই, এইটা জেড এর অ্যাঙ্গেল, তার মানে অবশ্যই কোথাও না কোথাও ভুল হয়েছে। এই যে দুটো অ্যাঙ্গেল অবশ্যই মিলতে হবে, মিলতেছে বাধ্য। আমি নেক্সট অঙ্কে মুভ করব, কারণ টুকটাক প্রবলেম থাকতে পারে, বাসায় ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন এবং আগের ক্লাসগুলো অবশ্যই ক্লিয়ার করে আসে। জি স্যার। ভাই আজকে না গেলে ভালো হতো মনে হয়। আজকে না করি স্যার। জি জি, আর একটা অঙ্ক করব। জি স্যার, এত প্রেসার একদিনে নিয়েন না ভাই, অনেক কিছু তাহলে মানে মাথায় মাথায় কিছুই ঢুকে। থাকবো না। না না, একই টাইপ তো, এইজন্য একটা ম্যাথ করব। সর্বোচ্চ আমাদের 10টা 15 পর্যন্ত রাখবেন, বেশি দিলে পরে কিছুই মনে থাকে না। আচ্ছা আমরা আর একটা ম্যাথ করব। না অ্যাকচুয়ালি টাইমটা রাখা হয়েছে মিনিমাম 1.5 ঘন্টা, আর এক টাইপে যে ধরনের ম্যাথ থাকে এই ম্যাথগুলো শেষ করি। স্যার আজকে অনেক ঝড় গেছে তো স্যার। আজকে থাকবে। আজকে গরমে মাথা ব্যথা করতেছে, এত গরম ভাই, আজকে ছাইড়া দেন।